পুলিশকে মাঠও নামতে দিচ্ছেন না। এই কথাটা কি আসলে ওনার নিজের কথাই নিজে, মানে এটা সাংঘর্ষিক কিনা ফখরুদ্দিন মানিক? ধন্যবাদ আপনাকে। গত 6 মাসে বাংলাদেশে আমরা দেখেছি যে আপনারা যদি ফেসবুকটা জাস্ট রিফ্রেশ করেন, আপনি কি দেখতে পাবেন? ধর্ষণ, হানাহানি, রাহাজানি, ছিনতাই, মারামারি, মবের মূল্য, লুটপাট। অর্থাৎ এমন কোনো ধিক্কারজনক কাজ নেই যে কাজগুলো এই ইউনূস সরকারের সময় ঘটছে না। আর তাকে যে প্রশ্ন করা হয়েছিল, তাকে যে বিবিসি ইন্টারভিউতে বলা হয়েছিল সে সে চেষ্টা করে যাচ্ছে। আম, কিন্তু সেই চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি কাকে দিয়ে চেষ্টা করছে। আহ সে পুলিশকে দায়ী করার চেষ্টা করছে, কিন্তু সত্যিকার অর্থে সে পুলিশকে সে মেরুদণ্ডহীন করে দিয়েছে। 5 আগস্টে আমরা দেখেছি 450 থানা লুটপাট করা হয়েছে। সে অস্ত্রগুলো কোথায়? সে যে জঙ্গি সংগঠনগুলোকে মুক্তি দিয়েছে তার এক সিগনেচারে, তারা এখন কোথায়? তো তারাই তো অস্ত্রবাজি করছে, তারাই তো ছিনতাই করছে, তারাই তো খুন খারাপি করছে। তার এই আইন শৃঙ্খলা বাহিনীর সামনে 32 যে বাড়ি ঘুরিয়ে দিয়েছে, সেখানে তারা কি বাধা দিয়েছে? দেয় নাই। শুধু তাই না, এবং পরবর্তীতে সে আবার বলছে এটা করা উচিত হয় না। আপনি চোরকে বলবেন চুরি করেন, আবার গৃহস্থরকে বলবেন আপনি সজাগ থাকেন, তাহলে কি হবে? আপনি চোরকে তো ছেড়ে দিয়েছেন, জঙ্গিগুলো কোথায় এখন? বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে, তাদের কাছে 450 থানা লুটের অস্ত্র আছে। আপনি তাদেরকে না ধরে আপনি ডেভিল হান্ট নামে আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরার চেষ্টা করছেন। আচ্ছা, সাধারণ মানুষ একটা প্রশ্ন করে, যে চুরি করতে যায়, যে ছিনতাই করতে যায়, যে খুন করতে যায়, সে চোর, নাকি যার বাড়িতে যায়, যাকে খুন করতে যায় সে চোর? ডক্টর ইউনূস এই প্রশ্নের জবাব দিবেন। এই জাতি এখন এই প্রশ্নের জবাব আপনার কাছে শুনতে চায়। আপনি আহ আরেকজন সাংবাদিক নিউজের নুরুল কবিরকে বলেছেন যে লেগে গেলে ভালো, না লেগে গেলে কপাল খারাপ। আরে বাবা, এই রাষ্ট্র চালনা কি আহ লুডো খেলা? যে রাষ্ট্র চালানো কি ছরকা খেলা যে আপনি লেগে গেলে ভালো, মানে এটা লটারি খেলা মনে করছেন? এই রাষ্ট্রটা তো 30 লক্ষ মানুষের রক্তে কেনা। আবার আপনি বলছেন আমি যা পেয়েছি সেখান থেকে নিয়ে নিয়েছি, মানে হরিলুটের মতো আপনি যাদেরকে পেয়েছেন তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিয়েছেন, চট্টগ্রাম সমিতি বানিয়ে দিয়েছেন, আপনি আপনি এনজিওগ্রাম সরকার বানিয়েছেন, যারা নিজেরাই 70-80 ঊর্ধ্ব, তাদের নিজেদের হার্ট প্রেশার, ব্লাড প্রেশার প্রতিদিন চেক করতে হয়, তারা নিজেরাই তো এনজিওগ্রাম নিতে হয় হসপিটালে গিয়ে। তাদের দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন আর ব্যর্থ হবেন, আর দায় চাপাবেন আপনি আওয়ামী লীগের উপর। আপনি শিশু যে উপদেশটা নিয়েছেন, তারা এখন কি করে? তারা হেলিকপ্টারে কম্বল বিতরণ করতে যায়। আপনি যে গোলাপি আপাকে উপদেশটা নিয়েছেন, সে বলে সেন্ট মার্টিন নাকি ডুবে যাবে। 53 বছরে সেন্ট মার্টিনে কিছুই হয় নাই। আবার সে কি করে লাল গালিচায় খাল খনন করতে যায়। এই এনজিওগ্রাম, চট্টগ্রাম সমিতি, শিশু উপদেষ্টা নিয়ে আপনি ভালো রাষ্ট্র চালাবেন, আপনি ব্যর্থ হয়ে আরেকজনের উপর দোষ চাপাবেন? এটা তো হতে পারে না। আপনি পরীক্ষায় খারাপ করছেন, দোষ দিবেন শিক্ষকদের উপর। আর পড়াশোনা তো আপনাকে করতে হবে, রাষ্ট্র চালানোর দক্ষতা লাগবে, রাষ্ট্রটাকে বুঝতে হবে। যে মেম্বার ইলেকশনে, নির্বাচনে টেকার সামর্থ্য রাখে না, তাকে আপনি মন্ত্রণালয় দিয়ে দিচ্ছেন, একটা না দুইটা, অনেক ক্ষেত্রে 3টা। রাষ্ট্র তো মানে ছেলের হাতে মোয়ানা রে বাবা। রাষ্ট্রটা তো অনেক বৃহৎ একটা জিনিস। এখানে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভে যারা আছে, সচিব যারা আছে, প্রশাসনে, এদের সবাইকে কন্ট্রোল করতে হয়। আপনার জীবনেরও অভিজ্ঞতা নাই, জীবনেও আপনি রাষ্ট্র কি জিনিস সেটা বুঝেন না, তাদেরকে আনি আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন। আরেকজন দেখুন, এই যে 8 পাস একজন তথাকথিত চলচ্চিত্র নির্মাতা, সে কি করেছে? হ্যাঁ, শিল্পকলা একাডেমি ডিজির কাছে টাকা চেয়েছে, চান্দা চেয়েছে, তিনি বলছেন আমাকে একটা ডকুমেন্টস দেন, তিনি দিবেন না ডকুমেন্টস। তো এই 8 পাস উপদেষ্টাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাতে গিয়ে ব্যর্থ হয়ে আপনি দোষ চাপাবেন আওয়ামী লীগের উপর, এবং যে আওয়ামী লীগের কর্মীদের মানে এত বেশি আপনি নির্যাতন করতেছেন যে একটা কর্মী তার বাড়িতে অবস্থা নিতে পারছে না, একটা কর্মী ব্যবসা বাণিজ্য ঠিক নেই, তাদের উপর দোষ চালাবেন? এটা কি হাস্যকর ছাড়া অন্য কিছু হতে পারে? জি, বুঝতে পেরেছি। অর্থাৎ উনি নিজে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো না ওনারই স্ববিরোধী আসলে কথাবার্তা। কারণ বাস্তবিক অর্থে আমরা দেখছি মাঠে আওয়ামী লীগের কোন নেতা কর্মী নেই সেখানে। উনি তার প্রশাসন করতে দিচ্ছে না, আবার উনি বলছেন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো তার কথাই তিনি আসলে
পারছেন কিনা আসলে এটাই আসলে আমাদের ভাবতে হবে। চলে যাও পরবর্তী প্রশ্নে। ডক্টর ইউনূস আরো বলেছেন, উনি আজ থেকে 1 বছর আগে দেশে কোনো আইন কানুন ছিল না। উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন যে আজ থেকে 1 বছর আগে দেশে কোনো আইন কানুন ছিল না। প্রশ্ন হলো, বর্তমানে তিনি নিজেই সরকার প্রধান, তিনি সরকার চালাচ্ছেন, এখন কি দেশে আইন কানুন আছে? জামাল উদ্দিন। আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলবো যে বিগত যে আমলের যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, জি তিনি একটি সুষম সরকার, জি বৈধ সরকার পরিচালনা করেছেন। জি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ, র্যাব, আনসার যারা আছে তারা অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে সেই সময় আবির্ভূত হয়েছে। জি এখন প্রত্যেকটা নাগরিক তার আইনের শাসন পেয়েছে। যদি বিরোধী পক্ষের কেউ গ্রেপ্তারও হন, তারা উকিল পেয়েছে, জি জামিন পেয়েছে। আমরা যদি এই মানদণ্ডকে আমরা সামনে ধরি, তাহলে আপনি দেখবেন যে কারো বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয়েছে, কিন্তু তারা, যাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে, তারা কিন্তু সবাই আইনের সাহায্য পেয়েছে, উকিল পেয়েছেন, তারা নির্ভয়ে আদালতে গেছেন, সব কিছু করেছেন। কিন্তু আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এখন কি বাংলাদেশে সেই সুযোগ আছে? কেউ কি তাদের এই যে হাজার হাজার নেতা কর্মী আওয়ামী লীগের, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা কি কোথাও উকিল রাখতে পারতেছেন? কোনো জায়গায় কি তারা আদালতে নির্ভয়ে যেতে পারছেন? এবং যেই ধরনের মব জাস্টিস সেখানে করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেক জায়গায় তারা এই অস্ত্রটা, তারা এটা অনেকে মনে করে যে এটা মব, আসলে কিন্তু এটা মব না, এটা একটা পরিকল্পিত পলিসি তারা গ্রহণ করেছে যে মবে জি মারা গেছে, আমাদের জি কিছু করণীয় নাই। এটা কিন্তু একদম তাদের এটা পলিসি হিসাবে আবির্ভূত হয়েছে। তাদের যারা রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করছেন, যারা দায় এড়ানোর চেষ্টা করছেন যে আমরা কিছু জানি না, পুলিশ আমরা কিছু জানি না, উপদেষ্টা আমরা কিছু জানি না, জনগণ ধরে মেরে ফেলছে, জি এইটা হচ্ছে তাদের নির্দেশনা। যেখানে পাবো, ওই যে দেখেন, আপনি যদি কিছু পুলিশ অফিসারের, তাদের পন্থী কিছু পুলিশ নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু বিভিন্ন ভিডিও অডিও রেকর্ড করছে, এবং সেখানে যদি আপনি পর্যালোচনা করেন, তাদেরকে ধরবেন, মারবেন, ধ্বংস করবেন, তারপরে আমাদের কাছে নিয়ে আসবেন। অর্থাৎ এটা কিন্তু তাদের নির্দেশনা। থানায় আনলে তো আর মারতে পারবেন না, সুতরাং আগে ভাগেই তাদেরকে পিটাবেন, মারবেন, হত্যা করবেন, তারপরেরটা আমরা দেখবো। অর্থাৎ এটা কিন্তু কোনো মব জাস্টিস না, এটা কিন্তু একদম প্রি প্ল্যান, মেটিকুলাস ডিজাইন করে কিভাবে তাদের হত্যা করতে হবে, টর্চার করতে হবে, নির্যাতন করতে হবে, সেটা কিন্তু নির্দেশনা উপরের। তো এইটা কোনো সমাজের জন্য মঙ্গলজনক নয়। আওয়ামী লীগ তো নাই, বিগত যে কোনো সরকারের আমলে, আমি আগেও বলেছি, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে এই ধরনের মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা এবং যেখানে সেখানে তাদেরকে মানে মারা, এই ধরনের নজির কোনোদিন সেখানে ছিল না। এটা একটা যুদ্ধ পরিস্থিতি, একতরফা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে। এটা আমরা, এখন আপনি এটাকে কিভাবে লিগালাইজ করবেন? তাহলে কি যেটা বিএনপি আমল বলেন, আওয়ামী লীগের আমল বলেন, সামরিক শাসনের আমল বলেন, কোথাও তো এই ঘটনা ঘটে নাই। তাহলে সেই সময়গুলোতে কি আইন শৃঙ্খলা ভালো ছিল, নাকি এখন এই জাতীয় ঘটনা ঘটছে এবং আমরা সেটাকে দায়মুক্তি দিয়ে দিচ্ছি? তাদের কোনো বিচার করা যাবে না, যারা এগুলা ঘটাইতেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না, তারা কোনো অভিযোগ দায়ের করতে পারবে না, কোথাও যেতে পারবে না। যে মা তার সন্তান হারাচ্ছেন, যে মায়ের মেয়ে গ্রেপ্তার হচ্ছেন,
যে মায়ের জি সন্তান ধর্ষণ হচ্ছেন, সে মেয়ের জন্য থানায় যেতে পারবে না, কথা বলতে পারবে না। এই ধরনের পরিস্থিতি পৃথিবীর কোথায় আছে? বাংলাদেশের কোন আমলে ছিল? সুতরাং এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আমরা এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চাই। জি জনাব ফখরুদ্দিন মানিক উনি নিজেই বলেছে, অর্থাৎ ডক্টর ইউনূস বলেছে, উনি যখন আওয়ামী লীগ সরকার ছিল দেশে, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশের কোন আইন কানুন ছিল না। উনি এখন ঘটনাক্রমে 1 বছর নিজেই সরকার প্রধান। তো এখন উনি কেন সেই আইন, যেহেতু আগে আইন কানুন ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, এখন উনি এটা নিয়ে কাজ কেন করছে না? বরং আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি সেটার আরো অবনতি ঘটছে। এই ব্যাপারটা আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? দেখুন, 2024-এর ফেব্রুয়ারিতে আপনি কি শুনেছেন যে একই সাথে বাস ডাকাতি করে ধর্ষণ করতে? 2024-এ কি আপনি শুনেছেন যে রাতের আধারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে? 2025-এ কি দেখেছেন যে 2024-এ কখনো শুনেছেন যে এই রাতের আধারে স্বর্ণ ব্যবসায়ীদের কুপিয়ে স্বর্ণ ছিনতাই করতে? আপনি কি 2024-এ, যেহেতু 1 বছর আগের কথাই তিনি বলতে চাচ্ছেন, আমি সেটাই বলি যে 2024-এ কি আপনি কখনো দেখেছেন যে থানায় কোর্টে হাজিরা দিতে গিয়েছে, সেখান থেকে তাদেরকে মেরে রক্তাক্ত করে গ্রেপ্তার করেছে? আপনি কখনো কি দেখেছেন যে কোর্টের আইনজীবীরা অনিরাপদ 2024-এ? আপনি কি কখনো দেখেছেন যে 2024-এ যে মবের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের মতো প্রতিবন্ধীকে নৃশংসভাবে হত্যা করতে? এটা একজন প্রতিবন্ধী ছিল, এ তো কথা বলতে পারে না, মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে তো আপনি রেহাই দেন নাই, কিন্তু তাদের কি বিচার হচ্ছে না। তো আপনি নিজের দোষটা, বরং দেশটা এত বেশি ডিস্টেবিলাইজ হয়ে গেছে, আপনি চিন্তা করতে পারবেন না। ডক্টর ইউনূসকে যদি আপনি রাতে একা ছদ্মবেশে ঢাকা রাস্তায় ছেড়ে দেন, সে ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাবে না। সো আপনি আমার কথা মানে অন্য কারো, এই যে গতকালকে একটা নিউজ পেলাম আমরা যে একজন অভিনেতাকে ছিনতাইকারী ধরছে, অভিনেতাকে চেনার পরে তার মোবাইল না নিয়ে ছেড়ে দিয়েছে। এখন আমাকে ধরলে আমি কি করব? আমি তো অভিনেতা না। আবার আমরা শুনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি ছিনতাইকারীর খপ্পরে পড়ার সুযোগ হয়েছিল, মানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব বেশি কথা বলে। আচ্ছা, 2024-এ আপনি কি এমন আইন দেখেছেন যে এই যে 6,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা সব পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে কলমের এক খোঁচে বাদ দিতে? এই যে একের পর এক আপনারাই যারা যে আইন লঙ্ঘন করার যে প্রচেষ্টা সেটা বাস্তবায়ন করে যাচ্ছেন। শুধু তাই না, এই যে একজন সাব ইন্সপেক্টর চট্টগ্রামে, আমরা কি হচ্ছে, তাকে মবে এমন টর্চার করছে, মানে সে মানে লাস্টে যে তার জীবনটা যে আছে এটাই তার জন্য সৌভাগ্য। শুধু তাই নয়, 2024-এ দেশের কি কখনো এমন অবস্থা হয়েছে যে সেনা প্রধান বলতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে? আপনি কি 2024-এ কখনো শুনেছেন যে আরাকান আর্মি আমাদের 16 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছে, তাদেরকে ফেরত দিচ্ছে না? 2024-এ কি আপনি শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কখনো যে আমাদের আরাকান আর্মিকে ট্যাক্স দিয়ে মারমাতে খাবার আনতে হয়? এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে এই কথাটা বলেছেন। চিন্তা করে, আমরা আরাকান আর্মিকে সাথে পারতেছি না, আর আমরা পার্শ্ববর্তী যে অন্যতম পরাশক্তির সাথে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো। মানে ব্যাপারটা কি যে আপনি নদীর কুমিরের সাথে যুদ্ধ করতে গিয়ে পারবেন, বরং তার সাথে আপনি চেক এন্ড ব্যালেন্স করতে হবে। একই কথা, এই যে দেখুন ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে বলছে আমাদেরকে অস্থিতিশীল করে আমরা 7 সিস্টার অস্থিতিশীল করে দিব। আবার গতকালকে বিবিসি বলছে যে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদেরকে খুব ভালোভাবে থাকতে হবে। মানে তার কথা কিন্তু সে নিজে, অর্থাৎ একসময় হুঙ্কার দিচ্ছে, আরেক সময় বিড়ালের মতো লেজ গুটিয়ে বসে যাচ্ছে, কারণ সে দেখতে পাচ্ছে দেশের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই, দেশের কোনো একটা সেক্টরও কাজ করছে না। আর আপনি কি কখনো শুনেছেন প্রশাসন যারা চালায় এই ক্যাডারদের মধ্যে এত বেশি
বৈষম্যতা, এত বেশি অসহিংসতা, এই যে এক ক্যাডার এখন আরেক ক্যাডারকে মানতে চাচ্ছে না, একজন আরেকজনকে রেসপেক্ট করতেছে না, তাহলে আপনার অর্গানগুলো কিভাবে রাষ্ট্রের কাজ করবে? বরং খুব দ্রুত, যেহেতু আপনি সরকার চালাতে ব্যর্থ, আইন শৃঙ্খলার বিন্দু মাত্র কোনো পরিস্থিতি না মানুষের জানমালের, অতি দ্রুত আপনি ক্ষমতা ছেড়ে নিজ দায়িত্বে তল্পিতল্পা সহ পালানোর সময় এসেছে। দ্রুত এই দেশের মানুষকে শান্তি দেন, নিজের তল্পিতল্পা নিয়ে আপনি যেখানে ভালো লাগে সেখানে চলে যান, এই দেশের মানুষগুলো নিরাপদে একটু বেঁচে থাকুক। ডক্টর ইউনূস ওই একই সাক্ষাৎকারে বলেছেন, তিনি যখন দায়িত্ব নিয়েছিল তখন দেশ ধ্বংসাবশেষ অবস্থায় ছিল, অর্থাৎ তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর এখন দেশের আমূল পরিবর্তন হয়েছে। আপনি কি মনে করেন আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক দিকে পজিটিভলি বড় পরিবর্তন এসেছে? জামালউদ্দিন। আমি তো, আমার কাছে মনে হয় তিনি কোন বাস্তবতার ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে এই ধরনের বক্তব্য দিয়েছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে, এটা আমার কাছে বোধগম্য নয়। দেশে এটা ঠিক যে গত আমলের শেষ দিকে এইখানে বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়েছিল চাকুরিতে আপনার কোটা নিয়ে, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন। সেটা হাইকোর্টের একটি রায় ভার্ডিক্ট আসছিল যে কোটা রেস্টোর করার জন্য। জাতিসংঘের বিভিন্ন আইন, সিডো, নারী কোটা, তারপরে অনগ্রসরদের কোটা, এই সমস্ত কোটা নিয়ে আপনার যে আন্দোলনটা পূর্ববর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতি একেবারেই আমি সেখানে আসছি। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির যেইটুক অবনতি কথা তিনি বলছেন সেটা হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে, এবং সেইটার অবনতির ফলাফল আমরা দেখেছি, সেখানে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু রাষ্ট্রের যে প্রধান আইন রক্ষাকারী প্রতিষ্ঠান পুলিশ বাহিনী, সেখানে ব্যাপক একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই কয়েকদিন বাদ দিলে তারপরে 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের এবং এই ধরনের প্রগতিশীল নেতাকর্মীরা, আপনার শত শত লোক যে মারা গেল, সেটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি আপনি বলবেন? কোনোদিনও না। শত শত লোক মারা গেছে। আজকে আপনি শুনেছেন কিছুক্ষণ আগে যে মানিক বলছিলেন যে সারা বাংলাদেশের যে পরিস্থিতি, আগের আমলে 1 বছর আগে বা 6 মাস আগে বা এই 5ই আগস্টের আগে এই ধরনের কোনো ডাকাতির ঘটনা বাংলাদেশের কোনো পত্রপত্রিকা আসছে কিনা সন্দেহ, কোনো ধর্ষণের ঘটনা বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে ছিল কিনা সন্দেহ। সুতরাং কোথায় কোন মানদণ্ডের ভিত্তিতে তিনি এই কথা বলছেন সেটা আমাদের বোধগম্য নয়। আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে কোন শাসনামলেই আইন শৃঙ্খলার বর্তমান যে অবনতিশীল পরিস্থিতি সেটা কখনোই ছিল না। এক ধরনের বড় ধরনের এনমি সিচুয়েশন এখানে বিরাজ করছে। আপনি রাস্তায় বেরোবেন, আপনার জীবনের কোনো নিশ্চয়তা নাই, কেউ বলতে পারবেন না। জামালউদ্দিন, আমি যতটুকু জানি আপনি নিজেও বোধহয় এই ভাবের ভিতরে পড়েছিলেন। আপনি 14ই আগস্ট, এরপরে হচ্ছে পরবর্তী বোধহয় আরো একবার না দুইবার আপনি বোধহয় যে এরকম এক সপ্তাহ আগেও আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমাকে হোন্ডা দিয়ে ব্যারিকেড দিয়েছে। কিন্তু কথা হচ্ছে সেটা আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি বলছি না, সেটা শুধু আমার বিষয় না, সারা বাংলাদেশের চিত্র একরকম, একই রকম। হাজার হাজার লোক, তারা শুধু এটা যে দলীয় নেতা কর্মী তা নয়, যে কোনো ভালনারেবল গ্রুপ, যে কোনো ভালনারেবল ব্যক্তিকেই তারা ধরছে, টাকা আদায় করতেছে, তারা এক জায়গায় নিয়ে যাচ্ছে গোপন জায়গায়, সেখান থেকে তার কাছ থেকে
প্রচুর পরিমাণ টাকা আদায় করতেছে, তারে মারছে, তারে পঙ্গু করে দিচ্ছে, হাত পা ভাঙছে, এবং আপনার আত্মীয় স্বজনকে ফোন করে লক্ষ লক্ষ টাকা তারা আদায় করতেছে। এটা 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 একটা ভয়াবহ অবস্থা সেখানে তৈরি হচ্ছে। এমনকি সংখ্যালঘুদের বাড়িঘর, আপনি যে সংখ্যালঘুদের নীরব যে মানে আপনার নির্যাতন, তাদেরকে বলে দিচ্ছে কোথা, তাদেরকে যায় তাদের হাড়ি বাড়ি হইতে শুরু করে অলংকার সমস্ত কিছু তারা লুণ্ঠন করে নিয়ে আসে এবং বলে দেয় যে জানটা শেষ করে দিব যদি তোরা কাউকে কিছু বলস। জি, ফখরুদ্দিন মালিক ডক্টর ইউনূস এবং সরকারে উনি এখন যে উনি সরকার পরিচালনা করছে, এই দুইটার ভিতরে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? সরি, আপনি আরেকটু বিবেচনা করে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে অর্থাৎ বিগত সরকারের আমলে এবং বর্তমান ডক্টর ইউনূস সরকারে আছে, এই আমলে, এই দুই আমল মিলে আপনি সার্বিক পরিস্থিতির বিবেচনায় আপনি আসলে কি পরিবর্তনটা দেখতে পাচ্ছেন? দেখুন, আগের সরকারের আমলে ইউনূস ক্ষমতা নেওয়ার আগে আমরা কি কখনো দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টায় সংবাদ সম্মেলন করতে? এবং সকলে তখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আপনি যে রাত ৩টায় সংবাদ সম্মেলনে যাবেন, সাংবাদিক সাহেব বা সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের নিজের মোবাইলটাও সেফ রাখেন, কারণ রাস্তায় যেতে আপনি যে ছিনতাইকারীর হাতে পড়বেন না সেটা কোনো গ্যারান্টি আছে? আপনি এই যে আগের সরকারের আমলে আর এখন সরকারের আমলে আপনি চিন্তা করুন, আমরা কি কখনো দেখেছি আমাদের সম্মানিত শিক্ষকদের এত বেশি নিগৃহীত হতে? আমাদের অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ শিক্ষককে তারা ন্যাক্কারজনক ভাবে অপমান করেছে, এমনকি অনেকে চাকরি খেয়ে দিচ্ছে। আমরা এই যে আজকের নিউজ, আপনি প্রায় 56 জন সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে এক কলমের খোঁচায়। আপনি শত শত সচিব, শত শত পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে এক কলমের খোঁচায় চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে। আপনি কি দেখেছেন বাংলাদেশে কখনো পুরো সাব ইন্সপেক্টর 256 জনকে বহিষ্কার করতে? এইগুলো দিনের পর দিন হচ্ছে। আপনি 63 জন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আপনি ডিরেক্টলি কলমের এক খোঁচে বাদ দিয়ে দিচ্ছেন, এদের রুটি রুজিতে আপনি লাথি দিচ্ছেন। এটা কি আগে হয়েছে? আপনি যদি দলীয় সবকিছু বিবেচনা করেন তাহলে এই রাষ্ট্র তো আপনার জন্য না, এই রাষ্ট্র তো আমি আপনি দল মত পথ নির্বিশেষে আমাদের সকলের, তাই না? প্রত্যেকটা মানুষ এই রাষ্ট্রকে ওন করে। আপনি একটা দলীয় বিবেচনা করে আপনি নিয়োগ দেবেন। এই যে চিন্তা করুন যে ইউনূস বলছে সে শিক্ষার্থীরা তাকে নিয়ে এসেছে, সে আসতে চায় নাই। একটু লিঙ্ক করে চিন্তা করুন। আমি 2007 সালে নাগরিক শক্তি, 2023-এ ছাত্র শক্তির নাম কি ঠিক আছে? নাগরিক আর ছাত্র। আর 2025-এ জাতীয় নাগরিক কমিটি। চিন্তা করুন, শক্তি এবং নাগরিকের মধ্যে আছে কিন্তু। তার মানে এটা তাকে হঠাৎ করে নেন, বরং পরিকল্পিত। তো পরিকল্পিত হয়ে আসলে আপনি আবার গতকালকে বিবিসি কে বললেন আপনি অভিজ্ঞ না। আপনার তো আগে থেকে প্রি প্ল্যান ছিল যে আপনি যে কোনো মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা নেবেন। সো আপনি ক্ষমতা নিয়েছেন পেছনে দরজা দিয়ে, কিন্তু রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে হবে, এদেশের মানুষকে তো আপনি বাঁচিয়ে রাখতে হবে। আপনি ওই যে আমাদের সম্মানিত সহ-আলোচক যিনি বললেন যে কখনো তো শুনিনি যে অন্তত জামিন নিতে গিয়ে আমি হামলার শিকার হবো, মামলার শিকার হবো। একজন আইনজীবী যে এটা আমার মৌলিক অধিকার, আমার আইনগত লড়াই করার জন্য আমি একজন আইনজীবীকে নিয়ে করব, এটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সে অধিকার কি আমাকে দিচ্ছেন? সে অধিকার পর্যন্ত আমাকে দিচ্ছেন না। আর আপনি বলছেন যে রাষ্ট্রের স্থিতিশীলতা ভালো আছে। কোথায় স্থিতিশীলতা? আপনারা যারা প্রোটোকল নিয়ে চলেন তারা ব্যতীত রাষ্ট্রের প্রায় 18 কোটি মানুষ কেউ নিরাপদ নয়। আপনি দিনে দুপুরে যে কাজগুলো ঘটতেছে, আর চিন্তা করুন কখনো বাংলাদেশের সেনা প্রধান কি বলেছেন যে আগের সরকারে যে পুলিশের 2.5 লক্ষ বাহিনী যেখানে নিরাপত্তা দিতে পারছে না, আমরা সেনাবাহিনী 30,000 সেনাবাহিনী সেটা কিভাবে পারবো? দেখেন কি অসহায়ত্ব। সেনাবাহিনীকে তারা রীতিমতো আনসার বাহিনীতে রূপান্তর করেছে। সেনাবাহিনীর সামনে রীতিমতো মবের মূল্য খুঁজছে। মগের মূল্য সে আমরা ব্রিটিশ আমলে শুনেছি।
25-এ ইউনূসের গং সরকারের সময় আমরা মবের মূল্য শুনছি, কিন্তু সত্যিকার অর্থে এটা মবের মূল্য না, বরং তাদের মেটিকুলাসলি ডিজাইনের আপডেট ভার্সন হলো এই মব জাস্টিস। তারা মবের নামে যে কাউকে হেনস্থা করছে, হত্যা করছে, ধর্ষণ করছে, নির্যাতন করছে, যাতে করে ইউনূস এত বেশি চালাক, তার উপর দায়ভার আসলে সে বলবে আমি করে না, মব করছে। মানে এটা সুপরিকল্পিত প্ল্যানের একটা অংশ। সো এই জন্য জি আমি আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জি, অর্থাৎ আপনি পূর্ববর্তী সরকার আর বর্তমান সরকারের ভিতরে আপনি পার্থক্যটা বেশ ভালোই দেখতে পাচ্ছেন, আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ যেটা সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আহ, তিনি বলেছেন নতুন চেহারা আসছে, অর্থাৎ তিনি একটা জায়গায় বলেছেন ওই একই সাক্ষাৎকারে, নতুন চেহারা আসছে, আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ সহ সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করেছি। বিদেশিরা বলছে সুন্দরভাবে সরকার চলছে, প্রত্যেকটা দেশ নিজ থেকে এসে বলতে আমরা তোমাদের সমর্থন করি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছে তারা, তোমাদের যা দরকার আমরা দেব। অর্থাৎ এই কথা বহির্বিশ্বের প্রতিটা দেশ এসে নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে, এবং অবিশ্বাস্য রকমের সহায়তাও তারা দিয়েছে। এটা এই কথাই বলছে ডক্টর ইউনূস। প্রশ্ন হলো, আসলে কি এসবের কিছু ঘটছে যেখানে দেশের মানুষেরই কোনো আস্থা পাওয়া যাচ্ছে না সরকারের প্রতি? ডক্টর জামাল। উনি কথা ঠিক যে প্রথম যখন তিনি আসেন আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিনিধি ওনার সাথে সাক্ষাৎ করেছেন প্রথম 1 মাস, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাকে অভিনন্দন জানিয়েছেন, তাকে হেইল করেছেন এবং তার সাথে দেখা করেছেন, এবং তারা তাকে পরামর্শ দিয়েছেন যাতে করে যথাযথ রাজনৈতিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে যেন রেস্টোর করা হয়, পুনর্বহাল করা হয়। কিন্তু 1 মাস পরে আপনি যদি লক্ষ্য করেন, এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের সাথে অনেকেই এসে দেখা করেন, কিন্তু সেগুলো টেলিভিশনে আর দেখানো হয় না, বা তিনিও বিভিন্ন বিদেশ সফরে যান, বিভিন্ন জায়গায় কথা বলেন, কিন্তু সেগুলোর কোনো ফুটেজ বা নিউজ আমরা কোনো টেলিভিশনে দেখি না। এই কারণে যে তাকে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে জাতিসংঘের প্রতিনিধি দল বা বিভিন্ন ধরনের ইউরোপীয় ইউনিয়ন, আমাদের পার্শ্ববর্তী দিয়ে যাচ্ছেন, কিন্তু সেগুলো কিন্তু আমরা দেখছি না, বরং সেগুলোর কিন্তু উল্টো মানে ভাবে সে এটাকে দেখানোর চেষ্টা করেছে। আমরা একবার শুনেছি, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন শপথ গ্রহণ করেন, তখন একবার বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে যে তিনি অলরেডি দেশ ছেড়ে চলে গেছেন, তিনি আর আসবেন না। পরবর্তীকালে আবার অনেক ইয়ে করে কাঠখড় পোড়ায়, এবং অনেক উপদেষ্টার কথাও আমরা শুনেছি তারা কুয়েত চলে গেছেন, কেউ পার্শ্ববর্তী দেশে চলে গেছেন, এটাও কিন্তু আমরা শুনেছি। কিন্তু এগুলো কিন্তু মানে এত নিউজ হওয়ার পরেও কিন্তু সেখানে আমরা কোনো ধরনের পরিবর্তন দেখিনি। আমি বলবো এখন তার প্রতি আন্তর্জাতিক সমর্থন শূন্যের কোটায়। কি ইউরোপীয় ইউনিয়ন বলেন, কি ইসলামিক দেশগুলো বলেন, কি আমাদের সার্ক কান্ট্রিজ গুলো বলেন, এবং পরাশক্তিগুলোর কথা যদি বলেন, কেউ কিন্তু বাংলাদেশের এই অবনতিশীল অবস্থার প্রেক্ষিতে, রাজনৈতিক চরম অস্থিতিশীলতার প্রেক্ষিতে তাকে সবাই কিন্তু পরামর্শ দিচ্ছে দ্রুততম সময়ের মধ্যে তিনি যেন পদত্যাগ করেন বা তিনি যেন চলে যান। কিন্তু তিনি এইখানে যাদের উপর ভর করেছেন, আমাদের বিশেষ করে এখানে ধর্মীয় বিভিন্ন ধরনের উগ্র গোষ্ঠী,
এবং তাদের মানে তাদের অংশটি এখানে তাকে ব্যাপকভাবে ইন্টারনালি আভ্যন্তরীণভাবে তাকে সমর্থন দিচ্ছে, আমরা শুনেছি। কিন্তু আন্তর্জাতিক শক্তি আমাদের মতো একটি সিভিলাইজড সমাজ বাংলাদেশ, যেই বাংলাদেশের ইমেজ গত 50 বছরে বিশ্ববাসীর কাছে তৈরি হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গত 15 বছরে বাংলাদেশের যে উচ্চতা পৃথিবীর মানচিত্রে অর্থাৎ বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, তার ধারে কাছেও কিন্তু উনি পৌঁছাইতে পারেন। আমরা মনে করেছিলাম তিনি যখন আসছেন এত একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে, যে একজন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন ব্যক্তি, তিনি এখানে শান্তির বাতাবরণ তৈরি করবেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বৈঠক করবেন, ডায়ালগ করবেন, কিভাবে একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া এই দেশে প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু তিনি তার ধারে কাছেও গেলেন না, তিনি সেই দিকে হাঁটলেন না। তিনি করলেন কি, যে উগ্রপন্থী যত লোক আছে ঘন ঘন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন, ঘন ঘন বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে, প্রতিদিন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে নাকি কথা বলেন। এবং তিনি এইভাবে একটা স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে, দেশের মুক্তিযুদ্ধ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি সাথে নিয়ে এভাবে চলছেন। আমি মনে করি তার এখন আন্তর্জাতিক যে সম্প্রদায়, তাদের সমর্থন তার জন্য এখন শূন্যের কোটায়। এখন দ্রুততম সময়ের মধ্যে হয় তার চলে যেতে হবে, আর না হয় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক শক্তি, আমাদের সেনাবাহিনী, আমাদের বিভিন্ন যে পক্ষগুলো, রাষ্ট্রের শক্তির যে অংশগুলো আছে, সমস্ত শক্তিগুলো এবং আওয়ামী লীগের সাথে নিয়ে, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে তিনি একটি ডায়লগ করে, তিনি যে আসলে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আসলে তিনি যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম, তিনি সেটা দেখানোর চেষ্টা করবেন বা সেটা করার চেষ্টা করবেন। আর যদি তিনি সেখানে এটা করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু তার চলে যাওয়া ছাড়া তিনি, কারণ আন্তর্জাতিক সম্পর্ক উগ্রবাদীদের কখনোই সমর্থন করবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উগ্রবাদীদের কোনো ধরনের কোনো জায়গা সেখানে নাই। সেটা আপনি সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদীর বক্তব্যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের যে বক্তব্য, আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে আপনারা দেখবেন পৃথিবীর যে কোনো সমাজে উগ্রবাদীদের জন্য একটা জিরো টলারেন্স কিন্তু ঘোষণা করা আছে। এবং সেখানে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিন্তু সেখানে তার আইকনিক অবস্থান, তিনি বাংলাদেশে একটি সহনশীল, উদার, ইসলামিক ভাবধারা তিনি বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এবং কিভাবে আপনারা লক্ষ্য করেছেন যে হেফাজতের আমির আহমেদ শফি হুজুর সহ সমস্ত আলেম ওলেমাদেরকে নিয়ে তিনি কিভাবে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা শরৎদি উদ্যানে লক্ষের ওলেমাদের সমাবেশে তিনি এটা সমাবেশ করেছেন, এবং সেখানে তারা তাকে কওমি জননী পর্যন্ত ঘোষণা করছে। কিন্তু ডক্টর ইউনূস তো বলছেন ভিন্ন কথা। পৃথিবীর সারা দুনিয়ার প্রতিটি দেশ থেকে তাকে সহায়তা করা হচ্ছে, তাকে তার কাজে তার প্রশংসা করা হচ্ছে, বাংলাদেশের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন প্রত্যেক রাষ্ট্রই আপনার সহযোগিতা করতে প্রস্তুত আছে। উনি এরকম কথাবার্তায় বলছেন। ফখরুদ্দিন মানিক, উনার এই কথাবার্তার সাথে আসলে বাস্তবতার মিল আছে কতটুকু? ধন্যবাদ। তিনি বলেছেন নতুন চেহারা এসেছে। হ্যাঁ, নতুন চেহারা তো ঝকঝকে তকতকে চেহারা আমরা দেখতে পাচ্ছি। যে আগে যে ছেলেগুলো টিএসসি তে 5 টাকা থেকে চা খেতে পারতো না, সেই ছেলেগুলো এখন 18-20 হাজার টাকার জুতা পরে। আমরা তো দেখেছি যে ছেলেগুলো খেতে পারতো না, তার বাবা এখন 10 লক্ষ টাকা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেয়।
সো এগুলো তো আমরা নতুন চেহারা দেখেছি, যে এনজিও গুলো দিনের পর দিন বিদেশিদের কাছে হাত পেতে থাকতো, তারা এখন জি রাজকীয় জীবন যাপন অতিবাহিত করছে। আচ্ছা, তিনি বলছেন যে বিদেশিরা বলছে যে আমরা তোমাদেরকে সাহায্যের জন্য প্রস্তুত। এই জি দেশটি ইউনুস গং সরকারের ক্ষমতা আগে এটা ছিল রাইজিং স্টার অফ এশিয়া, জিডিপিতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ। সে দেশটি ভিক্ষা করার জন্য বিদেশিদের কাছে বসে থাকে না। আওয়ামী লীগের সময় তারা বসে থাকার লোক না। তোমার ইউনুস বলছে যে তারা আমাদেরকে আমরা যা চাবো তা দিও। আরে বাবা, আমি কি ভিক্ষা করব? এদেশের 16 কোটি মানুষ এখন স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। এদেশের 16 কোটি মানুষ আওয়ামী লীগের সময় যে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ববুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা ভিক্ষা করার জন্য না। ভূ রাজনীতিতে যে দেশটিকে সমীহ করত, কারণ আমরা জিও পলিটিক্যালে এত ভালো একটা পজিশনে বাংলাদেশ যে ভূ রাজনীতির খেলোয়াড়রা আমাদেরকে সমীহ করত, আর সেই ভূ রাজনীতির খেলোয়াড়রা এখন বাংলাদেশকে ক্রীড়নক বানানোর চেষ্টা করতেছে। তারা চাঁদ দেখে বাংলাদেশের ছোবল মারার চেষ্টা করতেছে। তো যারা ছোবল মারবে তারা তো বলবে যে তোমাকে আমি সবকিছু দিতে প্রস্তুত। যেমন কি কমেডিয়ান জেলেনস্কি, চিন্তা করো জেলেনস্কি কি করছে, যে পশ্চিমাদের অস্ত্রে সে পুরা মানে যুদ্ধে জয় হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প কি বলছে, তুমি তো তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর ষড়যন্ত্র করছো। এখন কি হচ্ছে, সে জেলেনস্কি থেকে সে যে টাকাটা ধার দিয়েছে সেই টাকাটা ব্যাক চাচ্ছে, রাশিয়া যে জায়গাটা দখল করেছে তারা সেটা নিচ্ছে। পুরো জেলেনস্কি ইউরোপটাকে ধসিয়ে দিয়েছে তার কমেডিয়ান চরিত্রের মাধ্যমে। ঠিক তেমনি ডক্টর ইউনূসে কি এই বাংলাদেশকে পরাশক্তিগুলোর ব্যাটল ফিল্ড বানাতে চাচ্ছে। অর্থাৎ তাকে এখন অনেকে সাপোর্ট, কিছু মানুষ সাপোর্ট দিবে অন্যায় ভাবে, কারণ তার সুযোগ সুবিধা নিতে। এমনকি পশ্চিমারা সাপোর্ট দিতে পারে তারা সেন্ট মার্টিনের বিনিময়ে, কিন্তু এই দেশটা তো রক্ত দিয়ে কেনা। সো এই দেশটা আপনি ভিক্ষা করার জন্য না, বরং আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে যেভাবে 2024 পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছি, ঠিক সেভাবে আমাদেরকে আসলে আপনি চাইলে যে ভিক্ষুকের মতো দাবায় রাখতে পারবেন সেটা কখনো সম্ভব না। কারণ মেধা মনন প্রজ্ঞায় এই বাঙালি জাতি অনেক দূর এগিয়ে, শুধু একজন যোগ্য নেতৃত্ব দরকার। সেই যোগ্য নেতৃত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ইউনূস আসার পর এখন আমরা আরেকটা আমি তথ্য দিই, দেখুন গত 6 মাসে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ 71% কমেছে। আর ডক্টর বলছে আমাকে ডলার আর ডলার দিচ্ছে। আমার অর্থনীতিতে 71% বিদেশি বিনিয়োগ কমলো, আর সে বলছে ডলার দিচ্ছে। প্রায় 35,000 গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। আর যে গার্মেন্টসটা হলো আমাদের প্রধান চালিকা শক্তি, তিনটা জিনিস, একটা হলো গার্মেন্টস, একটা হলো কৃষি, একটা হলো ফরেন রেমিটেন্স। আপনি চিন্তা করুন, আমাদের গার্মেন্টস একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। কেন? এই পরাশক্তিগুলো। কারণ এই ইউরোপের বাজারটা এক ছেটিয়া বাংলাদেশের দখলে ছিল। তারাই দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত করে আমার গার্মেন্টস সেক্টরটাকে এখন ডিস্ট্রয় করে দেওয়ার মতো অবস্থা। সো এই কাজটি করতেছে ডক্টর ইসকে দিয়ে। আপনি দেখুন এই শান্তিতে নোবেল বিজয়ী এক অং সান সুচি মায়ানমারকে গৃহযুদ্ধ নিয়েছে। মায়ানমার অং সান সুচি শান্তিতে নোবেল প্রাইজ, সে ইথনিক ক্লিনজিং করছে। ঠিক সেম কাজটি ডক্টর ইস করছে। ভবিষ্যতে অং সান সুচি যেমন জেলে আছে, এই ডক্টর ইউনূসের অবস্থা ঠিক তেমনই হবে, যদি না সে খুব দ্রুত একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে। জি ফখরুদ্দিন মানিক, ডক্টর ইউনূস বলেছেন অপরাধের পরিমাণ তার সময়ে অর্থাৎ বর্তমান সময় মোটেই বাড়েনি, বরং আগের চেয়ে অনেক অংশ কমেছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? ছোট্ট করে। অপরাধের যদি আপনি পরিসংখ্যান, আপনি যেহেতু সাংবাদিক গবেষণা করেন, জাস্ট পত্রিকাগুলো একটু ঘাটলে বোঝা যায় অপরাধের পরিমাণ বাড়ছে কি বাড়ে নাই। 2023 সালে যেখানে 53টা ছিনতাইয়ের ঘটনা ঘটছে, 2025 সালে 2 মাসে 173-এর বেশি ছিনতাই হয়েছে। সো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। এই আপনি এরকম শত শত হাজার হাজার তথ্য পাবেন যে অপরাধ কি বাড়ছে না কমছে। এখন কোনো মানুষ কি বিন্দু মাত্র নিরাপদ আছে রাস্তাঘাটে? চিন্তা, রাহাজানি, ডাকাতি, খুন, আপনি হাজার হাজার লাশ পড়ে রয়েছে এখন রাস্তাঘাটে, যে কে মারছে কারা মারছে কেউ জানে না। বাসা থেকে তুলে নিয়ে প্রতি সেকেন্ডে ধর্ষণ হচ্ছে, প্রতি সেকেন্ডে আমাদের মা বোনরা নিরাপদ নেই, এমনকি ছোট্ট বাচ্চা শিশু পর্যন্ত। এদিকে আমার কথা, এগুলো পত্রিকার কথা, নিউজ, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কথা।
সো এরপরও আপনি যদি ডক্টর ইউনূস যদি বলে অপরাধে মোটেও বাড়েনি, অপরাধ স্থিতিশীল আছে, আচ্ছা যদি সেটাই হয় তাহলে আমি আমার কথাটা আবার রিপিট করি, স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টায় কেন সংবাদ সম্মেলন করতে হয়? কেন সেনাপ্রধান বলছে যে আপনারা বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ থাকবে না। অপরাধ যদি স্থিতিশীল থাকতো, দেশ যদি ভালোই চলতো, এমনকি বাংলাদেশের ইতিহাসে কখনো আপনি দেখেছেন সেনাপ্রধান রাষ্ট্রের প্রধানকে, সরকারের প্রধানকে মাননীয় না বলতে? এই প্রথম সেনাবাহিনীর প্রধান ডক্টর ইউনূসকে মাননীয় বলার পর্যন্ত সম্মান যেটা সেটা দেন না, কারণ সেনাপ্রধান বুঝে গিয়েছেন এই একজন অথর্ব, এই ব্যর্থ, এই রাষ্ট্রকে স্থিতিশীলতার পরিবর্তে এই রাষ্ট্রকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করছে। এই জন্য তার প্রতি যে বিন্দু মাত্র সম্মান, সে সম্মানটুকু সেনাপ্রধান দেন নাই বা দিতে চান না, কারণ দেওয়ার যোগ্যতা তো ডক্টর ইউনূসের নাই। সে শান্তিতে নোবেল পেয়েছে, সে শান্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু অং সান সুচির মতো সে একের পর এক দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অশান্তির জনক হিসেবে এখন ডক্টর ইউনূসকে মানুষ মনে করছে এবং মানুষ ধিক্কার জানাচ্ছে যে একই শান্তিতে নোবেল পেয়েছে। একই ঠিক আমরা যে ষড়যন্ত্রের কথা শুনতাম যে ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়ে কি নোবেল পেয়েছে, তো এটাই কি বাস্তব হচ্ছে? না হলে শান্তিতে নোবেল বিজয় কেন অশান্তির জনক হতে যাচ্ছেন, যে তার মাধ্যমে একের পর অশান্তি ঘটছে, সে একবারে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। মৌনতা সম্মতির লক্ষণ। আমরা জানি না যে ঠিক সেই কাজটি কি ডক্টর ইউনূস করছেন? সাধারণ মানুষের এখন প্রশ্ন।